এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক সামনেই। এখানে বেশ কয়েকজন অর্থাৎ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের প্রথম ব্যাচের 38 জন শিক্ষার্থী প্রথম ভর্তি হয়েছিল। এখন কিন্তু তাদের অনার্স কোর্স শেষ হয়েছে, কিন্তু তারা বলছে যে পরীক্ষার রেজাল্টের বৈষম্যের কারণে বিক্ষোভ কর্মসূচি এবং তারা মানববন্ধন করছে। তারা এই 38 জন শিক্ষার্থী প্রথম এই ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে তারা কিন্তু বলছে যে তাদের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পর্যন্ত তাদের যে রেজাল্ট, অনেকে এসে ফ্যাকাল্টি চ্যাম্পিয়ন হয়েছিল এই ছাত্রীটি, অথচ তার সাথে তার ফাইনাল ইয়েতে গিয়ে তার একজন নির্ধারিত একজন শিক্ষকের যে তার সাবজেক্টে সে তাকে ইচ্ছাকৃতভাবে সি এবং ডি গ্রেড পর্যন্ত দেওয়া হয়েছে, যার কারণে তার যে ছাত্র জীবনের যে একটা যে অ্যাচিভমেন্ট ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, যার কারণে সে কিন্তু এই দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটা অভিযোগ দায়ের করে। তারা প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, সে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদনও কিন্তু দেওয়া হচ্ছে না। তারা বলছে যে তাদের এই রেজাল্টকে ইচ্ছাকৃতভাবে যে এই ডেভেলপমেন্ট স্টাডিজের যিনি চেয়ারম্যান প্রফেসর সজীব কুমার রায়, তার ইচ্ছাকৃতভাবে তাদের রেজাল্ট এর ফলাফল পরিবর্তন করে দেয়, যার কারণে তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে, তারা বিক্ষোভ করছে। তারা বলছে যে তারা বেশ কিছু বার প্রশাসনের কাছে তাদের গিয়েছিল, এই অভিযোগটা দায়ী করেছিল, কিন্তু আজকে তারা সর্বশেষ পর্যায়ে গিয়ে তারা কিন্তু প্রতিবাদ করার জন্য এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করছে। তারা এই প্রখর রোদের মধ্যে কিন্তু প্রায় আধা ঘন্টার সময়ের হয়ে গেল যে তারা দাঁড়িয়ে আছে। আমরা একজন শিক্ষার্থী যেহেতু কথা বলছি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে এইখানে বিক্ষোভ করছেন, অবস্থান কর্মসূচি করছেন, কেন করছেন যদি একটু বিস্তারিত বলেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম, আমি উম্মেলমা ফেরদৌস, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, আমি ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট। এবং আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের পরীক্ষার খাতায় নম্বর বৈষম্যের কারণে। সেই শুরু থেকে আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে আমাদের সাথে একটা নম্বর বৈষম্য করা হচ্ছে। আমাদেরকে ঢালাওভাবে আমাদের চেয়ারম্যান সজীব কুমার রায়, উনার পার্টিকুলার কোর্সে আমাদেরকে সবসময় বি গ্রেড দিয়ে আসেন, এবং উনি প্রথমে কোর্স শিক্ষক ছিলেন, তারপর উনি যখন চেয়ারম্যান হলেন একসাথে 4টা কোর্স দিলেন, 4টা কোর্সে আমাদেরকে সি গ্রেড এবং ডি গ্রেড দিয়েছেন। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমাদের অন্যান্য কোর্সে সবসময় এ থাকে, এ প্লাস থাকে। আমাদের পক্ষে এই বৈষম্য মেনে নেওয়া কখনোই সম্ভব না, কেননা যেখানে দেখতে পাচ্ছি আমরা পার্টিকুলার কিছু মানুষ এই বৈষম্যের শিকার হচ্ছি, সেই জায়গায় অন্য কিছু সুবিধাভোগী মানুষ তারা অন্যান্য কোর্সে খারাপ করলেও তার পার্টিকুলার কোর্সে সবসময় ভালো মার্কস পাচ্ছে। আমরা এটা সুরাহা চাই, আমরা এটা তদন্ত চাই, কেন আমাদের সাথে এই অন্যায় করা হচ্ছে, কেন আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, এটার কারণ কি। এই পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রশাসনের কাছে আমরা জবাব চাই যে আমাদেরকে কবে তদন্ত রিপোর্ট দেওয়া হবে, আমরা আমাদের ন্যায় সুবিচার আমরা কবে পাবো, এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছি। প্রশ্ন আমার কাছে রয়েছে, সেটা হলো যে আপনারা এই ডিপার্টমেন্টে মোট কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন, কতজনের বিরুদ্ধে এই রেজাল্টের বা খাতার আপনারা নির্ধারিত যে খাতার মূল্যায়নটা হয়েছে কিনা আপনারা সেটা চ্যালেঞ্জ করছেন যে আমাদের খাতার মূল্যায়নটা না করে আমাদেরকে, এটা আসলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার উপরেই সেটা বৈষম্য করা? দেখেন, আমাদের ফার্স্ট ব্যাচে আমাদের 38 জন শিক্ষার্থী, তার মধ্যে আমরা এখানে 10 জন অভিযোগ করেছি। আমাদের বললাম যেটা আমাদের অন্যান্য সকল কোর্সে আমাদের ভালো রেজাল্ট থাকে, শুধুমাত্র এই একটা কোর্সে আমাদের ঢালাওভাবে খারাপ দেওয়া হচ্ছে। আমরা জানি বিগত সেমিস্টারের প্রতিটাতে আমাদের 4 আউট অফ 4 আছে, আমাদের 3.50 আপ সবসময় থাকে, 8 থাকে, 7 থাকে। একটা পার্টিকুলার কোর্সে ইভেন ল্যাব পরীক্ষায় উনি 2টা কোর্স থিওরি নিয়েছেন, 2টা ল্যাব নিয়েছেন, ল্যাবে কেউ ডি পেতে পারে না, ল্যাবে কেউ সি পেতে পারে না, যেখানে আমরা অন্যান্য এর থেকেও কঠিন কোর্সে আমরা এ প্লাস পেয়েছি, এ পেয়েছি। যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ উনি যেটাতে নিয়েছেন সেখানে আমাদেরকে সি দিয়েছেন, অথচ আমরা কোয়ালিটেটিভ রিসার্চ কোর্স করেছি, সেখানে আমাদের এ প্লাস আসে, এ আসে। এটা তো কখনোই হতে পারে না, এটা একদম দিবালোকের মতো। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, আপনি বলেছেন যে আপনি আপনার ফ্যাকাল্টিতে ফার্স্ট ছিলেন, বরাবরই ফার্স্ট ছিলেন, কিন্তু আপনার মনে করছেন যে আপনার উপরে বৈষম্য করা হয়েছে। আসলে এটাকে নিয়ে আপনারা প্রশাসনের কাছে একটা অভিযোগও করেছিলেন, তদন্ত কমিটি হয়েছে, আপনারা প্রায় 6 মাস ধরে এই রেজাল্টের পিছনে ঘুরছেন, তো সুরাহাটা কোথায়, কেন আপনারা এই বৈষম্যের শিকার হলেন?
কেন এই বৈষম্যের শিকার হয়েছি এর জবাব আমার কাছেও নেই। আমি শুধু ঢাকা থেকে এসেছি এখানে পড়াশোনা করতে, একটা ডিগ্রি নিয়ে আমি চলে যাব। যখন আমি প্রথম সেমিস্টারে পরীক্ষা দিই তখনই আমি প্রথম সেমিস্টারে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট এবং ফ্যাকাল্টিতেও ফার্স্ট হই। এটা আমার মনে একরকম উৎসাহ জাগায়, তখন থেকে আমি পড়াশোনার প্রতি আমার ঝোঁকটা আরও বেড়ে যায়। এই জন্য আমি কন্টিনিউ করি এবং আমার রেজাল্টও বরাবর ভালোই থাকে। এবং আমাদের 5th সেমিস্টার 6th সেমিস্টার দেখা যায় আমি 4 out of 4ও পাই, 3.90 সবসময় এরকমই আমার থাকে রেজাল্ট। কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে শুধুমাত্র সজীব স্যারের কোর্সেই আমার B+ করে আসে। তখন উনি একটা করে কোর্স নিত এবং যখন 4-1-এ উঠি, তার মানে 7 সেমিস্টারে, তখন উনি চেয়ারম্যান হন এবং সেই ক্ষমতা বলে উনি 4টা কোর্স নেয়, 2টা ল্যাব কোর্স, 2টা থিওরি কোর্স। এবং সেখানে আমার রেজাল্ট দেখা যায় CD চলে আসে, যে কারণে ওই একটা সেমিস্টারে আমি ডিপার্টমেন্টে প্রথম থেকে 24তম হই এবং ফ্যাকাল্টিতে ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে যাই। এটা তো হতে পারে না। একজন 4 out of 4 পাওয়া স্টুডেন্ট কী করে CD গ্রেড করে পায় আপনারাই বলুন। যদি আমার কোনো অসুস্থতা থাকে বা ফ্যামিলির কোনো ট্র্যাজেডি থাকে তাহলে আমি মেনে নিতাম, এরকম কোনো কিছু হয় না। আমি সুস্থ সবল একটা মানুষ, কী করে এটা হয়? এবং আমার প্রিভিয়াস যে রেজাল্টগুলো আমার সাথে আছে এগুলো হচ্ছে আমার প্রমাণ। আমার এই প্রমাণের ভিত্তিতে ভিসি স্যার একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। নতুন ভিসি স্যার আসছেন অক্টোবরে এবং তখনই উনি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। আমাদের এই রেজাল্ট পাবলিশ হয় কিন্তু 24শে জুন। আমি দেরি করিনি, আমি 25 তারিখে চলে গিয়েছি যে আমি লিখিত অভিযোগ করতে চাই। আমার খাতার নাম্বার এটা আমি মানি না, আমি চ্যালেঞ্জ করবো, আমি দেখবো যেখানে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু উনি চেয়ারম্যান থাকার কারণে যেহেতু উনার সাইন লাগবে, উনি আমাকে 2 দিন ঘুরিয়েছে এবং 27 তারিখে আমি অভিযোগটা করতে পারি। তখন দেশের পরিস্থিতি ছিল ভিন্ন, 24-এর আন্দোলনও হয়নি এবং শিক্ষকদের পেনশনের আন্দোলনও হয়নি। বাট তারপর শুরু হয়ে গেল বন্ধ। আসার পর যখন আমরা 10 জন লিখিত অভিযোগ করি, তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এখন আমাদের দাবি, এই তদন্ত কমিটি গঠনের 6 মাস হয়ে গেল, 6 মাসেও কি তারা এখনো তদন্ত করে জানতে পারছে না এই কারণটা কি? নাকি তারা ইচ্ছা করে দেরি করে করতে চাচ্ছে? এটা কারণটা কি? আমরা তাদের কাছে জবাব চাই। আর কতদিন ঘুরতে হবে? আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? আমাদের জীবন কি এখানেই থেমে থাকবে? আমাদের চাকরির বয়স পার হচ্ছে। আমাদের যারা আমরা এখানে দাঁড়িয়েছি 1 থেকে 10, তাদের প্রত্যেকের রেজাল্ট, আমরা ডিপার্টমেন্টে 1 থেকে 10-এর মধ্যে থাকা স্টুডেন্ট। আমাদের অবশ্যই অ্যাম্বিশিয়াস, আমরা দেশের বাইরে যাব পড়াশোনা করতে, রিসার্চের কোর্সগুলো আমাদের জন্য খুবই জরুরি। তিনি সেই কোর্সগুলো নিয়ে সেখানে আমাদেরকে CD করে দিয়ে আমাদেরকে পঙ্গু করে দিয়েছে। উনি আমাদের পেটে লাথি মেরেছে বলতে গেলে। তাহলে এত পরিশ্রম, এত কষ্ট কিসের জন্য? আমাদেরকে সাধারণ শিক্ষার্থী, আমাদেরকে নগণ্য ধরা হচ্ছে এবং উনি শিক্ষক, উনি ক্ষমতা বল। উনি যখন আমাদের এই তদন্তের প্রেক্ষিতে লাস্ট সেমিস্টারের খাতা উনি দেখতে পারেনি। তদন্ত কমিটির সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ওনার নামে অভিযোগ আছে, উনি লাস্ট সেমিস্টারের খাতা দেখতে পারবে না। আমাদের ইন্টার্নশিপ ছিল, ইন্টার্নশিপের রিপোর্ট উনি দেখতে পারবে না। সেখানে আমাদের রেজাল্ট আবার ভালো। এটাই কি যথেষ্ট না? যে শুধুমাত্র উনি যখনই কোর্স নেয়, উনি যে কয়টি কোর্স নেয় সেখানেই আমাদের রেজাল্ট খারাপ, বাদ বাকি দুনিয়ার যেই কোর্স নিক না কেন সেখানে আমাদের রেজাল্ট A+। এখন আমরা তদন্ত কমিটির কাছে জানতে চাই, আপনারা এর সুরাহা কি করবেন, আপনারা তদন্ত করে কি পাচ্ছেন এবং এটা কবে করবেন। আমরা তাদেরকে আজকের মধ্যে সময় দিয়েছি, আজকে দুপুর 1টার মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে। যদি রিপোর্ট না দেয় আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আমরা দরকার হলে আমরণ অনশনে নামবো। আমরা এর শেষ দেখে যাই। আমরা এর প্রতিবাদ করছি, আমরা কোনোভাবেই এই বৈষম্য মেনে নিতে পারি না। আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনারা আজকে বিক্ষোভ কর্মসূচি লিখেছেন, মানববন্ধন করছেন। আপনাদের এই অবস্থান যদি সুরাহা না হয় তাহলে আপনারা কি আরো বৃহত্তর কোনো কর্মসূচিতে আসবেন? অবশ্যই। আমরা সবেমাত্র এই 6-7 মাস আমরা তদন্ত কমিটির দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমাদেরকে ক্লান্ত মনে করলে তারা ভুল করবে না। আমরা তাদের কথা অনুযায়ী পরীক্ষা দিয়েছি, ভাইবা পরীক্ষা দিয়েছি, থিওরি পরীক্ষা দিয়েছি, কিন্তু তারা মনে করেছেন যে আমরা এখান থেকে এখন বের হয়ে গিয়েছি, সাবেক হয়ে গিয়েছি। কিন্তু না, আমার ভার্সিটি, আমার পরীক্ষার রেজাল্ট, আমার মার্ক আমাকে আদায় করতে হবে, আমার হক আমাকে দিতে হবে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি, অবস্থান কর্মসূচি করতেছি। যদি কোনো ধরনের আমি সুরাহা না পাই এবং যদি তদন্ত কমিটি আমাকে জবাবদিহি না করে যে তারা কতদূর অগ্রগতি করেছে, আমি এখান থেকে নড়বো না, আমি রাস্তা আটকে দিব। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, তোমরা আমাদের সাথে যোগদান করো এবং আমাদের যেই সৎ একটা যে রেজাল্ট এবং তদন্ত কমিটির যে রিপোর্ট সেটা পাবলিশ করতে যেন সবাই আমাদেরকে সহায়তা করে। এবং আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অ্যাডভাইজার এই সম্পর্কে ওয়াকিবহল। তারা এতদিন ধরে কী করলো না করলো আমাদেরকে এসে বলতে হবে। তাদেরকে যখনই যাই পরীক্ষার আগে পর্যন্ত, যতদিন আমরা সাবেক হইনি ততদিন তারা আমাদেরকে ভালো ব্যবহার করতো। যেই আমরা সাবেক হয়ে গেছি তারা আমাদের সাথে কথা বলে না, রুমে যেতে দেয় না, তারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন? এটা কেন করবে? আমি আগেও স্টুডেন্ট ছিলাম, আমি এখনও স্টুডেন্ট। কয়েকদিন পর এখানে আমি মাস্টার্স করবো, সুতরাং আমার অধিকার নাই, আমার অধিকার আমাকে দিতে হবে, আমার ন্যায্য দাবি আমাকে দিতে হবে। আমি আত্মবিশ্বাসী, আমরা আত্মবিশ্বাসী। এখানে কী করলে আমরা রেজাল্ট পাবো, কীভাবে করলে পাবো। যদি কোনো তারা বাধার সম্মুখীন হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে হবে অমুক জায়গায় বাধা হচ্ছে, তারা বাধা দিচ্ছে, আমরা তদন্ত রিপোর্ট দিতে পারছি না, আমরা সেটাও দেখবো কোথা থেকে কী করা যায়। আমরা আত্মবিশ্বাসী, আমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা কী বলবো চিরকৃতজ্ঞ। আমাদেরকে হচ্ছে একটা সুযোগ দিয়েছেন এখানে দাঁড়ানোর মতো এবং আমাদের সাহসের সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা দেখা যাক, এখানে যদি আমরা কোনো সমাধান না পাই, কোনো ফলাফল না পাই, আমরা এর থেকে কঠোর
একটা কর্মসূচি দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে শিক্ষার্থীরা কিন্তু একটা অভিযোগ করেছে, তারা 27 জুন 2024 সালে তারা একটা রেজিস্ট্রার বরাবর একটা আবেদন করেছে। সেখানে তাদের সাথে যে সঠিক তদন্ত উদ্ঘাটনের ন্যায় এবং ন্যায় বিচারের জন্য তারা আবেদন করেছে, সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অনার্স কোর্স রেজাল্ট হয়েছে, কিন্তু সেই রেজাল্টের যে 7 সেমিস্টার এবং যে রেজাল্টের একজন নির্ধারিত একটা সাবজেক্টের উপরে তাদের উপরে যে রেজাল্টের বৈষম্য করা হয়েছে সেটি কিন্তু তারা বারবার প্রতিবাদ করে আসছিল। এবং তারা বলছে যে আমাদের এখানে পরিবার রয়েছে, আমাদের নিজেদের ভবিষ্যৎ রয়েছে, যে কারণে একটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সেখানে তার একটা নির্ধারিত সেমিস্টারে একটা সাবজেক্টে গিয়ে সেখানে সে এত কম মার্ক পেয়েছে, যেটার কারণে তার সমস্ত রেজাল্টই পরিবর্তন হয়ে গেছে। যার কারণেই তারা কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। তাদের একটাই কথা, আমরা যদি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে নির্ধারিত একটা সাবজেক্টের উপরে আমরা কম মার্ক পেয়েছি, কেন কম পেয়েছি, বা সেটার যদি প্রকাশ্যে সেই খাতাটা আবার পূর্ণ মূল্যায়ন করা হোক, এবং সেই বিষয়টা কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কাছে সেই কথাগুলাই কিন্তু তারা বারবার বলে আসছেন। যদি এই অবস্থানের কর্মসূচির পর যদি তাদের এই অবস্থানটি বা তাদের এই সমস্যার যদি সমাধান না হয়, তাহলে কিন্তু তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে বলে তারা ঘোষণা করেছেন। তারা এটাও বলেছেন যে আমাদের যেহেতু জীবন এমনিও শেষ হয়েছে, তাহলে শেষ পর্যায়ে তাহলে এখানে আমরা আমরণ অনশনে যাব, আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরে যাব না। এই জন্য কিন্তু এই কথাগুলো তারা বলছে, এবং তারা বলছে যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে এবং সেই নির্ধারিত যে শিক্ষক এবং ডেভেলপমেন্ট স্টাডিজের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন প্রফেসর সজীব কুমার রয়ের যে বিরুদ্ধে যে এলিগেশনটা করেছেন, সেটিকে তাকে ইচ্ছাকৃতভাবে প্রশাসন তাকে সেভ করার জন্যই তার হাতে তাল বাহানা করছেন বলেও তারা অভিযোগ করছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।